আমি এমন কিছু ভিডিও, এমন কিছু দৃশ্য আপনাদের দেখাবো যে দৃশ্য দেখে আপনারা চমকে উঠবেন। শুধু না, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের ওই রাষ্ট্রের প্রধান পরামর্শদাতা মোহাম্মদ ইউনূসের ঘুম উড়ে যাবে। তারা কিন্তু জানেন, অনেকটাই জানেন যে সংবাদটা আপনাদের সামনে দেব। আপনারা শুনলে চমকে যাবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গোপসাগর পুরোপুরি ভারত সরকারের নিয়ন্ত্রণে। যারা প্রশ্ন করছেন না যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার কি করছে, হিন্দুরা পড়ে পড়ে মার খাচ্ছে, ভারত সরকার কি করছে, তারা উত্তর পেয়ে যাবে না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা সলিডারিটির প্ল্যান করে রেখেছেন, কিংবা হুমায়ুন কবিরকে আসরে নামিয়ে রেখেছেন, তারও দুশ্চিন্তার ভাঁজটা বাড়াবে। আমি নির্দিষ্ট দুটো তথ্য এবং তার ভিত্তিতে কিছু প্রমাণ পেশ করব। দেখুন, বাংলাদেশ নিয়ে অনেক অনেক কিছু আলোচনা হচ্ছে। কেউ মন গড়া কথা বলছেন, কেউ গল্প কথা বলছেন, কেউ কিছু শুনে বলছেন, কিন্তু আমি নির্দিষ্ট তথ্য না পেলে আপনাদের কাছে আসছি না। আজকে আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে বলছি, বঙ্গোপসাগর ভারত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এটা ভারত সরকার ক্লেম করছে না। ভারত সরকার কখনো বাংলাদেশের বিরুদ্ধে 1 সেন্টিমিটার জমি নেওয়ার কথা বলেনি, কোনোদিন যুদ্ধে যাব বলেনি। কিন্তু ভারত তার আধিপত্য, একজন ভারত রাষ্ট্র হিসেবে, এত বড় একটা বৃহৎ রাষ্ট্র হিসেবে তার নিজস্ব নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তা সবই করে রেখেছে। প্রমাণ চাইছেন তো? আপনাদের মনে হচ্ছে হঠাৎ শর্মাবাবু এইসব প্রশ্নগুলো করছেন, কথাগুলো বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? আমি অনেক তথ্য সংগ্রহ করেছি, সেগুলো দেখাচ্ছি না। আমি একটা ছোট্ট ক্লিপ এই মুহূর্তে আপনাদের শোনাবো, যেটা বাংলাদেশের টিভিতে বসে সমর বিশেষজ্ঞ, যারা যুদ্ধ বিশেষজ্ঞ, যারা এক্সপার্ট, ইন্টারন্যাশনাল এক্সপার্ট হয়ে গেছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে খুব সম্পৃক্ত, তেমন একজন মানুষ টিভির চ্যানেলে বসে বাংলাদেশে পরিষ্কারভাবে বলছিলেন, কি বলছিলেন, যে বঙ্গোপসাগর, সেখানে আমাদের কোস্টাল এরিয়ার বাইরে ভারত সরকার বেরোতেই দিচ্ছে না। আপনারা যে কোনো নৌবাহিনীর লোকজনকে জিজ্ঞেস করে দেখুন, কোস্টাল এরিয়া অর্থাৎ বাংলাদেশের যে বঙ্গোপসাগরের একদম সীমান্তবর্তী কোস্টাল এরিয়া আছে, তার বাইরে যদি বাংলাদেশ সরকার বেরোতে চায়, সেখানে ভারত সরকারের দুটো সাবমেরিন পোস্টেড আছে, বেরোতেই দেবে না। কলকাতা আসার পরিকল্পনা করছিলেন না মোহাম্মদ ইউনূস সাহেব, বিএনপির নেতারা, জামাতরা, রাজাকাররা কলকাতা আসার পরিকল্পনা করছিলেন না, বঙ্গোপসাগরেই বেরোতে পারেন না। কি অবস্থা হচ্ছে শুনুন। আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দিয়ে আজকের এই প্রতিবেদনে এই পর্বটা শোনাবো, তারপরে আমি কিছু দৃশ্য আপনাদের কাছে দেখাবো। বাংলাদেশের নির্দিষ্ট একটি ইলেকট্রনিক্স মাধ্যমের টিভি চ্যানেলে বসে সেখানকার ইন্টারন্যাশনাল এক্সপার্ট, সমর বিশেষজ্ঞ কি বলছেন। সবাই করে, আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নামছি। এখন আমি ওই যে বলে না যে তুমি এখন হাঁটু ভিজাইছো, এখন বলতে পারবে না যে আমি ড্রাই থাকবো। তুমি বে অফ বেঙ্গল চাও, ডিপ সিতে তুমি পেট্রোলিয়াম রিসোর্সেস করতে চাও, তোমার কোস্ট লাইন পুরা কন্ট্রোল করতেছে ইন্ডিয়া, তোমাকে বেরোতে দিবে না। ওই 2টা সাবমেরিন, আপনি নেভির কাউকে জিজ্ঞেস করেন, 2টা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানসরা, বুঝছেন তো? আমাদের শুনলেন আপনারা, দুটো সাবমেরিন বাংলাদেশের কোস্টাল লাইন থেকে বেরোতেই দেয় না, কারণ সেখানে বসে চীনের সঙ্গে তো একটা ঘোট পাকাবে। আমি আরেকবার এই অডিওটা আমি আরেকবার আপনাদের কাছে শোনাবো, যেখানে দাঁড়িয়ে বাস্তব অবস্থাটা বঙ্গোপসাগরের কি। কলকাতা আসার পরিকল্পনা করছিলেন না, বঙ্গোপসাগরে গিয়ে চীনের সঙ্গে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৃহৎ পরিকল্পনায় অংশগ্রহণ করার, সেই জায়গাটা কিন্তু ব্লকড। ভারত সরকার জানে, ভারত সরকার সাইলেন্টলি যা যা করার করে ফেলেছেন, সেটাই কিন্তু ইলেকট্রনিক্স মাধ্যমেই তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন। আরেকবার শুনুন একটু মনোযোগ করে, আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নামছি। এখন আমি ওই যে বলে না যে তুমি এখন হাঁটু ভিজাইছো, এখন বলতে পারবে না যে আমি ড্রাই থাকবো। তুমি বে অফ বেঙ্গল চাও, ডিপ সিতে তুমি পেট্রোলিয়াম রিসোর্সেস করতে চাও, তোমার কোস্ট লাইন পুরা কন্ট্রোল করতেছে ইন্ডিয়া, তোমাকে বেরোতে দিবে না। ওই 2টা সাবমেরিন, আপনি নেভির কাউকে জিজ্ঞেস করেন, 2টা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানসরা, বুঝছেন তো? আমাদের এরা 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 ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ লড়বে। ভারতবর্ষ অনেক দিন আগেই জানতো যে বাংলাদেশ সুযোগ পেলে পাকিস্তান, চীন বা আরও কোনো বৃহৎ রাষ্ট্রের সঙ্গে এমন কিছু পরিকল্পনা করতে পারে যেটা ভারতবর্ষের সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকারক হতে পারে। এই সেই বঙ্গোপসাগর যে কথাই ভদ্রলোক বলছেন, সেখানে আপনাদের মনে আছে 71-এর মুক্তিযুদ্ধে যেখানে 7ম নৌবহর এসে দাঁড়িয়েছিল, সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত কী করেনি। ফলে ভারতের পূর্ব অভিজ্ঞতা আছে, এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ভারতের সমর বিশেষজ্ঞরা যা যা করার করে রেখেছেন। কলকাতা আসার পরিকল্পনা ছেড়ে দিন, বাংলাদেশ সীমান্ত থেকে একবার ঢুকে দেখার চেষ্টা করুন পরিস্থিতিটা কী মারাত্মক হতে পারে বাংলাদেশের পক্ষে। বাংলাদেশে যারা এখন লোক খেপাচ্ছেন তারাও জানেন না। আমি এই মুহূর্তে এটা একটা দিক আপনাদের কাছে উল্লেখ করলাম যে বঙ্গোপসাগর এন্টায়ারলি কন্ট্রোল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।
এবং এটা নিয়ে বাংলাদেশ সরকারকে, ভারত সরকার বড় কিছু কোনো কথা বলেন না। ভারত সরকার ট্যাফু করতে দেবে না বাংলাদেশকে। আমি বলছি যে যে জায়গায় রয়েছে, যারা প্রশ্ন করছেন না ভারত সরকার কী করছে, ভারত সরকার বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণটা রেখে দিয়েছেন। মনে রাখবেন যে এই বাংলাদেশের 10% অঞ্চল কোস্টাল এরিয়া, যেটা বঙ্গোপসাগরের সঙ্গে তারা সম্পর্ক যুক্ত। সেখানে তারা মাছ ধরবেন, সেখানে তারা বিভিন্ন নৌকো আসবে, চট্টগ্রাম বন্দরে আসবে বা অন্যান্য যা বন্দর আছে সেখানে আসবে, সেসবগুলো পারমিশন পাবে। কিন্তু বৃহৎ কোনো আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে ঢুকতে গেলে দুটো সাবমেরিন ভারত সরকার সেখানে বসিয়ে রেখে দিয়েছে। কি বুঝলেন? কিছু বুঝলেন? এর পরের অংশটা দেখুন, আরও ইন্টারেস্টিং। গতকাল আপনাদের এই উপমহাদেশের চিত্রটা কিছুটা দেখিয়েছিলাম, যেখানে মায়ানমার থেকে কিভাবে চট্টগ্রামকে নিয়ন্ত্রণের রাখার ব্যবস্থা করছেন মায়ানমারের বিদ্রোহী 40,000 নতুন মিলিটারি ফোর্স, যারা মায়ানমারের জুন্টা সরকারের মূলত বিরোধিতা করছেন। আমি আজকে এটা আমি ক্যামেরাম্যানকে বলছি একটু জুম আউট করতে। আপনারা দেখুন, এটা হচ্ছে ভারত। আমি আরেকবার একটু ফিরে যাচ্ছি পুরনো দৃশ্যতে। এই ভারত সরকার, ভারত রাষ্ট্র, এবং ভারত রাষ্ট্রের নিচে হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। ঠিক তার পাশে দেখুন বাংলাদেশ। আপনারা দেখছেন এই বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের মাথায় রয়েছে নেপালের ওপাশে রয়েছে ভুটান, মাঝখানে রয়েছে সিকিম, নেপাল আর ভুটানের মাঝে সিকিম, নিচে বাংলাদেশ, এপাশে ভারতবর্ষের সঙ্গে এইখানে শিলিগুড়ি করিডোর, যেটাকে চিকেন নেক বলা হচ্ছে, শিলিগুড়ি করিডোর, যেটা সরু, মানে 22 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের একটা পথ, যেটার সঙ্গে ভারতের মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই 7 সিস্টার্সকে কিন্তু সংযুক্ত রাখা আছে। এবং এখান দিয়ে অন রোড, বাই রোড এই রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হয়। বাংলাদেশের একটা শ্রেণীর তথাকথিত এখন এই খালেদা জিয়াপন্থী এবং মোহাম্মদ ইউনুসের যারা জামাত, যারা রাজাকার, যারা টিভিতে চ্যানেলে বসে প্রত্যেক দিন প্রতি ঘন্টায় ভারতের মুন্ডুপাত করে ভারত বিদ্বেষ ছড়াচ্ছেন, তারা বারবার বলছেন আমরা এই চিকেন নেকটা কেটে দিলে 7 সিস্টার্স না খেতে পেয়ে মারা যাবেন। বাস্তব কি তাই? না, বাস্তব আরও বৃহত্তর আছে, সেটা আমি আসবো, সেটার বৃহৎ কাহিনী আছে। কিন্তু এই যে বাংলাদেশটা আপনারা এই মুহূর্তে দেখছেন অন ক্যামেরা, এই বাংলাদেশে টোটাল কিলোমিটার হিসেবে প্রায় 4200 কিলোমিটার ভারতবর্ষের সঙ্গে তাদের সীমানা। এবং বলে রাখা দরকার যে পশ্চিমবঙ্গটা যেহেতু এ পাশে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের সীমানা প্রায় 2200 কিলোমিটার, 2200 কিলোমিটার। এবার এই যে 4200 কিলোমিটারটা হচ্ছে বাংলাদেশের টোটাল সীমানার 90%। তাহলে বাকি 10% কোনটা? 10% হচ্ছে বাংলাদেশেরই কোস্টাল এরিয়াটা, অর্থাৎ বঙ্গোপসাগর দেখছেন, বে অফ বেঙ্গল, এই বঙ্গোপসাগরের নিচে রয়েছে কোস্টাল এরিয়া। এই কোস্টাল এরিয়াটা 10%, এবং এই 10%-এর মধ্যে আছে এই যে মায়ানমার, পূর্বতন বার্মা বলে যারা পরিচিত, সেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের একটা সীমানা আছে। আজ খুব ইন্টারেস্টিং, সেই সীমানা নিয়ে একটা সাংঘাতিক কাহিনী আপনাদের কাছে শোনাবো, যা পশ্চিমবঙ্গের কোনো বা ভারতবর্ষের কোনো ইলেকট্রনিক্স মিডিয়া সেইভাবে রিপ্রেজেন্ট করায়নি। আমি পুরো ম্যাপটাকে আপনাদের কাছে আমি দেখাচ্ছি। এই 7 সিস্টার্স দেখছেন, নেপাল দেখছেন, ভুটান দেখছেন, পশ্চিমবঙ্গ দেখছেন, বাংলাদেশ দেখছেন, এদিকে মায়ানমার, বিস্তৃত অঞ্চল মায়ানমার, এই মায়ানমারের পাশে রয়েছে চীন, এদিকে থাইল্যান্ড রয়েছে, লাগোস রয়েছে, অন্যান্য জায়গা রয়েছে, আমি তাতে যাচ্ছি না। কিন্তু আমি এই মুহূর্তে এই বে অফ বেঙ্গলে বাংলাদেশের এই চিত্রটা দেখিয়ে আমি আপনাদের মূল জায়গায় আজকে আসবো। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু জুম ইন করতে, এই অঞ্চলটা জুম ইন করতে। ব্যাস থাক। এই যে দেখছেন বাংলাদেশেরই ত্রিপুরা, এই ত্রিপুরার সঙ্গে বাংলাদেশ লাগোয়া রয়েছে। এইখানে দেখুন চট্টগ্রাম, এটা আপনারা দেখছেন ফালি যে বর্ডার দেওয়া এরিয়াটা হচ্ছে চট্টগ্রামের লাগোয়াই রয়েছে মায়ানমারের এই সব অঞ্চলগুলো রয়েছে। এবং এই চট্টগ্রামের লাগোয়া এপাশে মণিপুর রয়েছে, এপাশে আগরতলা রয়েছে, ত্রিপুরা রয়েছে। এটা এবার এই চট্টগ্রামটা ফালি হয়ে কিন্তু নিচ পর্যন্ত নেমে এসছে। এবার আমি ক্যামেরাম্যানকে বলবো আর একটু জুম ইন করতে, পুরো ব্যাপারটাকে বোঝানোর জন্য আপনাদের কাছে। আমি প্রথমে আপনাদের কাছে দেখুন এই বাংলাদেশের বৃহত্তর বর্ডার, এই বাংলাদেশের এখান থেকে ঢাকা, কুমিল্লা হয়ে চট্টগ্রামের সম্পর্কর জায়গায় এখানে একটা ফণী জেলা আছে, এই যেটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে। ব্যাস ক্যামেরা স্থির থাক। এই হচ্ছে ফণী জেলা। এইখানে ত্রিপুরা একদিকে,
একদিকে চট্টগ্রাম, একদিকে কুমিল্লা। কুমিল্লার সঙ্গে চট্টগ্রামের সম্পর্ক স্থাপনটা এই ফেনী জেলার ওপর দিয়ে, এবং এই ফেনী জেলার ওপর দিয়ে এখান দিয়ে একটা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে সম্ভবত 2021-এ একটা চুক্তি সই করে সেটা ব্রিজ প্রায় 132 কোটি টাকা দিয়ে একটা ব্রিজ তৈরি করেন, যেটা আগরতলা সাবনং জেলার সঙ্গে চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত করে। এবং এই ফেনী জেলাটা যে কোনো মুহূর্তে ভারত সরকার কিন্তু কেটে দিতে পারে, যদিও ভারত সরকার কাটবে না। ভারতবর্ষের পররাষ্ট্র নীতি যারা জানেন তারা জানেন। এই চিকেন নেক বলে এতদিন ধরে শুনিয়েছি না, যে বাংলাদেশের একটা চিকেন নেক শিলিগুড়ি করিডোর আমরা কেটে দিলে সেভেন সিস্টার না খেতে পারবে। ঠিক একইভাবে বলছি, এইখানে দাঁড়িয়ে কুমিল্লার সঙ্গে চট্টগ্রামের মাঝখানে যে ফেনী রয়েছে, ফেনীটাকে যদি ভারত সরকার কেটে দেয়, যদি প্রয়োজন মনে করে, বাংলাদেশ যদি বাড়াবাড়ি করে, তখন কিন্তু যে কোনো সময় চট্টগ্রাম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। কিন্তু ভারত সরকারের পররাষ্ট্র নীতি তা নয়। ফলে চিকেন নেক হিসেবে যেটা বলা হচ্ছে শিলিগুড়ি করিডোর, তার থেকেও মারাত্মক কিন্তু কেন, চট্টগ্রাম হচ্ছে তার বন্দর রয়েছে। চট্টগ্রাম থেকে বাংলাদেশের অধিকাংশ দ্রব্যাদি এক্সপোর্ট করা হয়, ইম্পোর্ট করা হয়। ফলে সেই ফেনী ডিস্ট্রিক্টটা কিন্তু অনেকটা ভারতবর্ষের কন্ট্রোলে, যেটা বাংলাদেশের অধুনা খালেদা জিয়ার তাদের রাগ। তার কারণ এই ব্রিজটা মেনটেন করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ভারতবর্ষের, এবং এর এন্টায়ার খরচ প্রাথমিকভাবে 82 কোটি টাকা ধরা হয়েছিল, সেটা 132 কোটি টাকা হয়েছে। বাংলাদেশ সরকার কোনো খরচ করেনি, সমস্ত খরচটা ভারত সরকার খরচ করেছে। ভারতীকালে সেটা উদ্বোধন হয়েছে, সেটা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এবং এই ব্রিজটা চট্টগ্রামের বন্দরের সঙ্গে ভারতের এই সেভেন সিস্টার্সের বিভিন্ন জায়গায় দ্রব্যাদি যাওয়া আসার ক্ষেত্রে খুব হয়, এবং এটা একটা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে হয়, যে চুক্তি থেকে বাংলাদেশ সরকার চাইলেও বেরিয়ে আসতে পারবে না। আমি এইবার একটুখানি ক্যামেরা জুম করতে বলবো আমি বৃহত্তর চট্টগ্রামের দৃশ্যটা দেখানোর জন্য, যেটা মায়ানমারের সঙ্গে এই মুহূর্তে পরিস্থিতিটা। এইটা আপনি দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বর্ডারটা দেখাচ্ছি না, এই বর্ডারটা হচ্ছে প্র্যাকটিক্যালি এই যে আপনাদের পুরো চট্টগ্রামটাকে দেখাচ্ছি আপনাদের, যেখানে চট্টগ্রামের এই চট্টগ্রামটা বেরিয়ে এসছে, এবং এই চট্টগ্রামে দেখুন কক্সবাজার এই মুহূর্তে রয়েছে। আমি একটু ক্যামেরাটা উপরে তোলার জন্য বলছি। এই চট্টগ্রামটা হচ্ছে, এই যে সীমানাটা দেখছেন, এই সীমানাটা হচ্ছে চট্টগ্রাম থেকে মায়ানমারকে ডিফারেন্সিয়েট করছে। এর মাঝখান দিয়েই নাফ নদী বেরিয়ে যাচ্ছে। আমি যেটা আপনাদের কাছে দেখাচ্ছি, একটু ক্যামেরাটা জুম করতে বলছি। এইবার দেখুন, এইবার আমরা মূল জায়গায় এসেছি, যেটা বাংলাদেশের বর্তমানে এই মুহূর্তে ক্রাইসিসের মধ্যে পড়েছে। বাংলাদেশ সাংঘাতিক ক্রাইসিসের মধ্যে পড়েছে। আমার কাছে এমন কিছু রিপোর্ট আছে, যে রিপোর্টটাতে মানে আমি দেখাবো আপনাদের কাছে। এইখানে দেখুন, এইখানে টেকনাফ, এই যে টেকনাফ জায়গাটা, এইটা হচ্ছে চট্টগ্রাম এরিয়া। খুব সরু ফালি হয়ে বঙ্গোপসাগরে নেমে এসছে, এটা বাংলাদেশের এই চট্টগ্রাম। আর এই পাশে এই যে নীল স্রোতটা দেখছেন, এই নীলটা হচ্ছে নদীটার নাম হচ্ছে নাফ নদী। এই নাফ নদীর চওড়াটা কতটা জানেন? এই নাফ নদী মায়ানমারের সঙ্গে চট্টগ্রামকে আলাদা করেছে। এইটা বাংলাদেশের সঙ্গে মায়ানমারের, যেটা আমি বলছি যে আপনাদের একদম সীমানা। এইখানে আমি দেখছিলাম 1.3, অর্থাৎ নদীর কোনো জায়গায় চওড়া হচ্ছে 1 কিলোমিটারের আশেপাশে, আর সর্ববৃহৎ হচ্ছে 3 কিলোমিটার। মানে নদীর এপার থেকে ওপার দেখতে পাচ্ছেন। এই টেকনাফ হচ্ছে, টেকনাফ জায়গাটা হচ্ছে চট্টগ্রামের, আর ঠিক উল্টো দিকে মংডু, এই মংডু হচ্ছেন মায়ানমারের। মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় 3 কিলোমিটার রেঞ্জ ইজিলি দেখা যায়, যে কোনো গঙ্গার এপার থেকে ওপার 1 কিলোমিটার, সেটা ধরে নিন 3 কিলোমিটার কোনো জায়গায়। এইটা হচ্ছে মায়ানমারের সঙ্গে এই মুহূর্তে চট্টগ্রামের সীমানা। আমার হাতে এই মুহূর্তে একটা বিজ্ঞপ্তি এসছে, যে বিজ্ঞপ্তিটা ইউনাইটেড লিগ অফ আরাকানের যারা বিদ্রোহী সেনা, যারা এই মুহূর্তে এন্টায়ার মায়ানমারকে প্রায় কন্ট্রোলে নিয়ে এসছেন, 17টা এরিয়ার মধ্যে 11টা এরিয়া নিয়ন্ত্রণে কন্ট্রোল করে নিয়েছেন তাদের একটা বিজ্ঞপ্তি আমার হাতে এসছে 8 ডিসেম্বর। আমি আপনাদের কাছে ক্যামেরায় দেখাচ্ছি। এই বিজ্ঞপ্তিটা ইউনাইটেড লিগ অফ আরাকান, যারা এই মায়ানমারটাকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছেন, তাঁরা জারি করেছেন, করে পরিষ্কার বলে দিয়েছেন এই নাফ নদী এখন থেকে কেউ ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ চট্টগ্রামের সঙ্গে
এই নাফ বলছি, মায়ানমারে যে তফাতে যে নদীটা আছে, এই নদীর নিয়ন্ত্রণটা নিয়ে নিয়েছেন এই ইউনাইটেড লিগ অফ আরাকান। এই প্রসঙ্গে আরেকবার একটু আপনাদের গতকাল আমি কিছুটা উল্লেখ করেছি যে এখানে ক্রাইসিসটা বাংলাদেশের কোথায় তৈরি হয়েছে একটু ভালো করে ভাবুন। এন্টায়ার মায়ানমারটাকে নিয়ন্ত্রণ করছিল কারা? জুন্টা সরকার, মিলিটারি শাসন গত 2 বছর আগে, যেটাতে চীন ব্যাকিং করে, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে ভারতের মিলিটারি যে মায়ানমারে ছিল তাদের ওখান থেকে চলে যেতে বাধ্য করে চীন নিয়ন্ত্রণ করে ফেলেছিল এই জায়গাটা, মায়ানমারকে, অর্থাৎ পূর্বতন বার্মাকে। সেই পূর্বতন বার্মার যে যারা শাসক, মিলিটারি শাসক, জুন্টা সরকার বলা হয়, সেই সরকারের বিরুদ্ধ গোষ্ঠী যারা 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 বিভিন্নভাবে প্রতারিত ওখানে, তারা ইউনাইটেড হন। প্রায় 40,000 সেনা, তাদের কর্মী বাহিনী ইউনাইটেড হয়ে তারা একদম চোখে চোখ রেখে টক্কর দিচ্ছেন এই জুন্টা সরকারের সঙ্গে, এবং জুন্টা সরকারের পতন প্রায় অনিবার্য। অর্থাৎ চীন যে এপাশ থেকে বসে এই মায়ানমারকে নিয়ন্ত্রণ করছিল, সেই ডেজ আর নাম্বার, যে কোনো সময় জুন্টা সরকার পড়ে যাবে। 40,000 মিলিটারি কমান্ডো, তারা এই আরাকান আর্মি, তারা একত্রিত হয়ে তারা এখান থেকে সমস্ত নিয়ন্ত্রণটা মায়ানমারে নিয়ে গত 2 দিন আগে বিজ্ঞপ্তি জারি করলো যে এই নদী আপনারা কেউ ব্যবহার করতে পারবেন না, নাফ নদী। এখন নাফ নদীতে বাংলাদেশের ইন্টারেস্টটা কি? বাংলাদেশের ইন্টারেস্টটা ছিল এইখানে যে সেখানে তার নৌবাহিনী থেকে শুরু করে তাদের ছোট ছোট জাহাজ, ট্রলার, সেগুলো ঢুকতো, মাছ ধরতে ঢুকতো, তাদের ছোট ছোট বন্দর এক্সপোর্ট করার ব্যাপার ছিল। এখান থেকে বেরিয়ে সেন্ট মার্টিনস দ্বীপে যেত। আমি